গাজীপুরের বড়ইবাড়ি এলাকায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে অ্যামাজন নেটওয়ার্ক কারখানা। এ সময় ছাই হয়ে যায় পাশের শ্রমিক কলোনির কয়েকটি ঘর। পুলিশ জানায়, বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে সকাল থেকে দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে চন্দ্রা নবীনগর সড়কের জিরানি এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় আন্দোলনকারী দুই কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি ও পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অ্যামাজন নেটওয়ার্ক নামের একটি কারখানায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় চালু ছিল কিনা, সেখানে কোনো শ্রমিক কর্মরত ছিলেন কিনা, আর কিভাবে আগুন দিল দুর্বৃত্তরা, এ বিষয়ে সর্বশেষ আপনি কি তথ্য পেয়েছেন? দেখুন, আমি ফায়ার সার্ভিস এবং এখানকার যিনি গাজীপুর মহানগর পুলিশের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দুটি কারখানার শ্রমিকরা সকালেই এখানে একটি কারখানার শ্রমিক শুরুতেই সড়ক অবরোধ করে বেতনের দাবিতে, এবং এক পর্যায়ে সেই এলাকার ২০টি কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং এক পর্যায়ে ডরিন ফ্যাশন নামের একটি কারখানার যারা শ্রমিক ছিলেন তারা কারখানা খুলে দেওয়ার দাবিতে আবার সড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে দুটি কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে ১২টার কিছু পর আমরা যেটি জেনেছি যে আশুলিয়া এলাকার যে কারখানাটি রয়েছে অ্যামাজন নেটওয়ার্ক, সেই কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা, এবং খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে পৌঁছে এবং সেখানকার আগুন নিয়ন্ত্রণ আনে। আমরা যেটি জেনেছি যে আগুনে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিছু শ্রমিক কলোনিও পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা যেটি বলছেন যে তাদের আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছে। শুরুতে তারা কারখানাটিতে যেতে পারছিল না শ্রমিক বিক্ষোভের কারণে। পরবর্তীতে তারা সেখানে পৌঁছে ১.৫ ঘন্টার চেষ্টা কিন্তু আগুন নিয়ন্ত্রণে না। এবং পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে বেতনের দাবিতে যে সড়ক অবরোধ, সেই অবরোধটি এখনও রয়েছে। তবে যে অন্য যে অপ্রীতিকর ঘটনা বা যে অশান্ত পরিবেশ ছিল সেটি কিছুটা শান্ত হয়ে এসেছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এবং গাজীপুর মহানগর পুলিশ কর্মকর্তারা যেটি বলছেন যে আগুন নেভানোর পর সেখানে পুলিশ বিষয়টি আসলে তদন্ত করে দেখছেন যে কারা এই আগুনের ঘটনাটি ঘটিয়েছে এবং এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তারা আলাপ আলোচনা করে এই বিষয়টি তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, ধন্যবাদ আপনাকে। আগুনে পুড়ল নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ফ্রেশ টিস্যু কারখানা। মেঘনা গ্রুপের ফায়ার ফাইটার ও ফায়ার সার্ভিসের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার ভোর 4:30টার দিকে আগুন লাগে নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকার মেঘনা গ্রুপের টিস্যু কারখানায়। শুরুতে নিজেরা চেষ্টা করে আগুন নেভাতে না পারলে সোয়া 5টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিষ্ঠানটি। যখন 4:20 বাজে তখন আমরা দেখি ফায়ারের গাড়ি হুইসিল দেয় অতিরিক্ত। তারপরে আমরা আসার পরে আমরা কোয়ার্টার থেকে বাড়ায় আসি দেখি যে আগুন তখন নিচেই ছিল। এরপরে মনে করেন আস্তে আস্তে পর্যায়ক্রমে উপরে উঠে যায়। ওরা এসে নিয়ন্ত্রণ করতে করতে ফট করে উঠে গেছে আগুন। আমরা ছিলাম না, হয়তো 8টা বাজে ডিউটিতে আসছি, কিন্তু ওদের মুখে শুনলাম, যারা ছিল তাদের মুখে শুনছি। ফায়ার সার্ভিস আসার পর আগুন কারখানাটির 4 তলায় পৌঁছে যায়। আগুনে স্টিল স্ট্রাকচারের ভবনটির অন্তত 3টি ফ্লোর ধসে পড়ে। ফায়ার সার্ভিস বলছে ক্ষতিগ্রস্ত ভবনটি ব্যবহারের উপযোগী নেই। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ফায়ার সেফটি প্ল্যান এটা অনেক মজবুত, মানে এখানে অনেক ইউনিট এবং অনেক বেশ ভালোই সাফিসিয়েন্ট লোকজন, পানি, হাইড্রেন্ট, এগুলো অনেক কিছুই আছে। তারপরেও এটা কেন আগুন ধরলো এটা আসলে তদন্ত সাপেক্ষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে বলে ধারণা করছেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান। এতে কোনো নাশকতা দেখেন না তিনি। দাবি করেন আগুনের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির। মেশিনারি ইকুইপমেন্টে তো আপনার প্রায় 500 কোটি টাকার উপরে, এবং আপনার ভিতরে মালামাল ছিল আরো 100 কোটি টাকা। দিস ইজ হিউজ লস। এটাকে একটা ইলেকট্রিক দুর্ঘটনা হিসাবে দেখছি, আমি তো অন্য কোনো সাপ্লাই দেখছি না। কারখানাটিতে পূর্ণাঙ্গ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও এ বিষয়ে সঠিক প্রশিক্ষণের প্রয়োজন দেখছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ।
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে 12 জন আহত হয়েছে। সকালে উপজেলার কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় গ্রামের মনসুর আলী ও সাবুদ আলীর সমর্থকদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এতে টেটা বিদ্ধ সহ আহত হন উভয় পক্ষের 12 জন। তাদেরকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলমের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাইয়ের বিরুদ্ধে। এ অবস্থায় ব্যাংকগুলো নতুন করে ব্যবসা করতে না চাওয়ায় বিপাকে পড়েছে গ্রুপটি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে চিনি, ভোজ্য তেল ও ইস্পাত কারখানার উৎপাদন। ঠিক মতো বেতন পাচ্ছে না কর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে দেশের 7 ব্যাংকের মালিকানায় এস আলম গ্রুপের প্রভাব ছিল স্পষ্ট। গ্রুপটির বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1 লাখ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদ ও তার 6 ভাই। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল ও এস আলম রিফাইন্ড সুগার লিমিটেড। এতে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমিকরা। এখানে অনেকগুলো ট্রাগেল লাইন ধরতো, সবসময় চিনি যাইতো এখান থেকে। তো এখন দেখতেছি তো এরকম চিনির ট্রাগেল লাইন দেখতেছি না। বেতন চলে গেছে, আবার চাকরি চলে গেছে, এরকম শোনা যাচ্ছে। আস্তে আস্তে ফ্যাক্টরি মনে হচ্ছে ড্যাম হয়ে যাচ্ছে, এরকম বোঝা যাচ্ছে আর কি। কর্মকর্তারা জানান, ব্যাংকগুলো এস আলম গ্রুপের সঙ্গে নতুন করে ব্যবসায় আগ্রহী নয়। কাঁচামাল আমদানি ঋণপত্র খুলতে অনীহা অনেক ব্যাংকের। এই অবস্থায় ঠিকমতো বেতন পাচ্ছে না কর্মীরা। আমরা স্যালারি দিতে কষ্ট হচ্ছে, স্যালারি দিতে আমরা পাচ্ছি না। অনেক সময় বিভিন্নভাবে টাকা কালেকশন করে ক্যাশ টাকায় আমাদের স্যালারি ব্যবস্থা করতে হচ্ছে। ফ্রি টাকাতে আমাদের ট্রানজাকশন করা যাচ্ছে না ব্যাংকে। গ্রুপটির চিনি ও ভোজ্য তেল উৎপাদন বন্ধের কারণে বাজারে যাতে নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলছেন ব্যবসায়ীরা। গত 15 দিন বা 1 মাসের ব্যবধানে প্রায় 200 থেকে 300 টাকা মন প্রতি বেড়েছে। এবং পাশাপাশি ভোজ্য তেল বেড়েছে প্রায় 1-1.5 মাসের ব্যবধানে 1000 থেকে 1200 টাকা মন প্রতি। এটির মূল কারণ হচ্ছে আমরা দেখেছি যে আগে যে বড় বড় কোম্পানিরা প্রায় 50 থেকে 60% সরবরাহ করতেন, সেটি তারা স্বাভাবিক নিয়মে করতে পারছেন। এস আলম গ্রুপের ওয়েবসাইটের তথ্য বলছে 2 ডজনের বেশি কোম্পানি রয়েছে তাদের। এসব প্রতিষ্ঠানে কাজ করে প্রায় 2 লাখ কর্মী। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কক্সবাজারের টেকনাফে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার হোয়াইকংয়ের নয়া বাজারে এই ঘটনা ঘটে। টেকনাফ থানার ওসি গিয়াসউদ্দিন জানান, রাতে দোকানে বসে কথা বলছিলেন আব্দুর রহমান এবং জাহেদ। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে যায় জাহেদ। তাকে উদ্ধার করে প্রথমে টেকনাফ হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের বাড়িঘরে আগুন দেয় নিহতের স্বজনরা। জাহেদের বিরুদ্ধে মাদক, হত্যাসহ বিভিন্ন অভিযোগে 14টি মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদক পাচার নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে। মাত্র 2 দিনের ব্যবধানে মেহেরপুরে প্রতি কেজি আলুর দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়। পাইকারি বাজারে 67 থেকে 68 টাকা হলেও খুচরাতে তা 80 টাকা। পাইকারদের দাবি, 2 দিন আগে আলুর দাম ছিল 63 থেকে 64 টাকা। বাজারে সরবরাহ কমায় দাম বেড়েছে। এদিকে ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বাড়ানোর প্রতিবাদে শরীয়তপুর ও লক্ষ্মীপুরে বিক্ষোভ মানববন্ধন করেছে কনসাস কনজিউমার্স সোসাইটি সিসিএস। এ সময় বক্তারা বলেন, দেশে বছরে আলুর চাহিদা প্রায় 90 লাখ টন, অথচ উৎপাদন হয়েছে 1 কোটি টনের বেশি। বিভিন্ন হিমাগারে এখনও 40 লাখ টনের বেশি আলু মজুদ রয়েছে, যা চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মূল্যে আলু বিক্রি করছেন। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। সবগুলো 75 টাকা কেজি পড়িয়ে যাবে আলু। তাতে ধরেন 80 টাকা না বেচলে লস হবে। 80 টাকা আলু খাবে কে? আমাদের ব্যবসাকারও তো বিবাদ হয়ে গেছে। এবার আলুর দাম 80 টাকা কেজি,
কি ভাগে কিনে খাবো আর কি ভাগে চলবো। ভোক্তা অধিকার অধিদপ্তর এবং মাননীয় জেলা প্রশাসক নজরদারি করে এই সকল সিন্ডিকেটদের হাত থেকে সাধারণ জনগণকে রক্ষা করবে। আমি আপনাদেরকে একটি তথ্য এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে মেহেরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল হক, যেমনটি আমরা প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে একদিনের ব্যবধানে 10 টাকা বাড়িয়ে প্রতি কেজি আলু 80 টাকায় বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে দাম এরকম লাফিয়ে বাড়ার কি কারণ, আর বাজারে কি সরবরাহ ঠিক আছে নাকি পাওয়া যাচ্ছে না? আসলে 2 দিনের ব্যবধানে কিন্তু মেহেরপুরে আলুর দাম বেড়েছে। গত নভেম্বরের মাসে শুরু থেকেই কিন্তু আলুর বাজার এমনি ঊর্ধ্বমুখী ছিল। হঠাৎ করে গত 2 দিন থেকে কিন্তু আলুর দাম আরো একটু বেশি বৃদ্ধি পেয়ে আজকে কিন্তু খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দামে। অর্থাৎ গত 2 দিন আগেও যে আলু বিক্রি হয়েছে 70 টাকা কেজি দামে, সেই 10 টাকা বৃদ্ধি পেয়ে এখন 80 টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি ব্যবসায়ীদের দাবি যে আলু কৃষকের ঘরে এখন কোনো আলু নেই, যে আলু আছে সেটি মূলত হিমাগারে রাখা আছে, সেইখান থেকে ব্যবসায়ীরা যে আলুগুলো ছাড়ে সেই আলু কিন্তু মূলত বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার বাজারেই মূলত এই আলুগুলো বিক্রি হয়ে থাকে। যার ফলে যে আলুর যে সরবরাহ, স্বাভাবিক সরবরাহ না থাকার কারণেই মূলত আলুর দাম একটু বৃদ্ধি পায়। আর বেশি দামে বিক্রি করতে গিয়েই কিন্তু আসলে তাদেরও বিপাকে পড়ছে। হিমাগার থেকে আলুর সরবরাহ খুবই কম। অর্থাৎ আমি যে বাজারটি দাঁড়িয়ে আছি মেহেরপুরের বামন্দি বাজার, এই বাজারে 3,000 কেজির আলু বিক্রিতে সরবরাহ করা হয়েছে মাত্র 15 থেকে 2,000 কেজি। যার ফলে যে আলু যে পরিমাণ চাহিদা আছে, এই চাহিদার তুলনায় আলু সরবরাহ কম থাকার কারণে মূলত আলু বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এই আলু বিক্রি শুধু আলু না, অন্যান্য সবজির বাজারই একই অবস্থা। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসন বা স্থানীয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাজার মনিটরিং বা তদারকি না থাকার কারণে এই আলুর দাম কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আর খুচরা ব্যবসায়ীদের যে দাবি সেটা হলো যে ব্যবসায়ীরা যে আলুগুলি নিয়ে আসে হিমাগার থেকে, সেইগুলো এখানে আসার পরে যে 63 থেকে 65 টাকা পাইকারি, সেটা আজকে যেটা পাইকারি গেছে 65 থেকে 70 টাকা পাইকারি গেছে, সেই বাজার থেকে পরিবহন। আলুর বাজার পরিস্থিতি ও বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক। কুমিল্লার নিমসার বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। এ সময় ক্রয় রসিদ না থাকায় 3 ব্যবসায়ীকে 32,000 টাকা জরিমানা করা হয়। সকালে দেশের দ্বিতীয় বৃহত্তম এই কাঁচা বাজারে অভিযান চালায় তারা। এ সময় আলু, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজার তদারকি করেন কর্মকর্তারা। একই সঙ্গে খুচরা বাজারের সঙ্গে পাইকারি বাজারে আলুর দামের পার্থক্য বের করতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাজার মনিটরিং কর্মকর্তা, কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এইগুলো রসিদ তারা দেখাতে পারছে না, যেহেতু তারা দেখাতে পারছে না, অথবা কোল্ড স্টোর থেকে আনবার পরে রসিদ যারা দেখাতে পারছেন না, আলুটা যেখান থেকে আসুক আমরা রসিদ না পেলে তাকে আইনের আওতায় আনা হচ্ছে। এদিকে ফরিদপুরে ন্যায্য মূল্যে ডিম ও সয়াবিন তেল বিক্রি করছেন শিক্ষার্থীরা। কম দামে পণ্য পেয়ে খুশি সাধারণ মানুষ। সকাল থেকে শহরের নিউ মার্কেটের সামনে এসব পণ্য বিক্রি শুরু করেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা। এক হালি ডিম বাজারে 55 টাকায় বিক্রি হলেও শিক্ষার্থীরা তা বিক্রি করছেন 48 টাকায়। 2 লিটার সয়াবিন তেল বাজারের চেয়ে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 325 টাকায়। শিক্ষার্থীরা জানান ঊর্ধ্বমূল্যের বাজারে সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই উদ্যোগ। ন্যায্য মূল্যে ডিম ও সয়াবিন তেল বিক্রির এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। নাটোরে 5ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষক হযরত আলীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে। সকালে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, 2018 সালের 8 জুলাই প্রাইভেট পড়ানোর সময় ওই শিশুকে ধর্ষণ করে শিক্ষক হযরত আলী। কিছুদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। ঘটনার 4 দিন পর শিশুটির বাবা বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন। বরিশালে ধর্ষণ ও হত্যা মামলায় 2 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শয়ন চন্দ্রশীল ও সুমন ফকির। একই সঙ্গে তাদের প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়। 2022 সালের 12 জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে নিজ বাড়িতে এক নারীকে ধর্ষণ করে আসামিরা। পরে তাকে হত্যা করে মরদেহ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বাবুগঞ্জ থানায় 2 জনকে আসামি করে মামলা করেন।
কিশোরগঞ্জের মিঠামইনে হাওড়াঞ্চলে নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার সাবমার্সিবল সড়ক। কাজ শেষ হলে হাওরের সঙ্গে জেলা শহরের সরাসরি নিরবচ্ছিন্ন চলাচল সম্ভব হবে। হাওরবাসীর আশা, সড়কটির নির্মাণ কাজ শেষ হলে বদলে যাবে জীবনমান, বিকশিত হবে পর্যটন শিল্প। কিশোরগঞ্জের মিঠামইনের চারিগ্রাম থেকে আকপাশা হয়ে ইটনা উপজেলার জয়সিদ্ধি পর্যন্ত নির্মাণ হচ্ছে 11.5 কিলোমিটার দীর্ঘ সাবমার্সিবল সড়ক। হাওর এলাকায় নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে 2023 সালের জুনে শুরু হয় সড়কের নির্মাণ কাজ। হাওরের অলওয়েদার সড়ক হয়ে জেলা শহরের সঙ্গে যুক্ত হবে সড়কটি, যা চালু হলে বদলে যাবে মিঠামইন ও ইটনা উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রা। সচল হবে অর্থনীতির চাকাও। নৌকা দিয়া লগিলিয়া হাসপাতালে অনেক সময় দিয়ে রয়েছে, কল্পনা করছে না পাকা রাস্তা হবে। পাকা রাস্তা হচ্ছে আমরা অনেক উপকার হইতেছে। সবজির দাম, অনেক কিছু কৃষি ফসল আমাদের শহরে নিয়ে বেচতে পারি দ্রুত। ইতিমধ্যে সড়কের অর্ধেক কাজ শেষ হয়েছে, বাকি কাজও চলছে দ্রুত গতিতে। নির্ধারিত মেয়াদের আগেই কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। কাজের গুণগত মানের ব্যাপারে কোনো আপোষ নাই, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজটা শেষ করব এবং নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটা শেষ করতে পারবো। কাজটা সমাপ্ত হলে হাওরবাসী তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। 14 কোটি টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ 2025 সালের জুন মাসে শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আশুলিয়ার নিউ পপুলার হাসপাতালে ভুয়া ডাক্তারের চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল মালিক মুজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে ধামরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব 4 জানায়, 6 অক্টোবর ওই হাসপাতালে সিজারের সময় মারা যান পারভিন বেগম নামে এক নারী। এ ঘটনায় নিহতের স্বজনরা সংশ্লিষ্ট চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করে। সে সময় ওই চিকিৎসক স্বীকার করেন দীর্ঘদিন ধরে মিথ্যা পরিচয়ে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ ঘটনায় করা মামলায় ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার দেখানো হলেও পলাতক ছিলেন হাসপাতাল মালিক মুজিবুর। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সহায়তা প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, ত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এটি দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছেন রুহুল কবির রিজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি দেই। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসাবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই, তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দেই, সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষও, আমরা উপস্থিত প্রত্যেকে এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা আছে, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি যেই মানুষটির কোনো রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যে প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত।
শুধু মানুষ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা নয়, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে আমাদের দাঁড়ানো। সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রকৃতি হতে পারে, সেটি গাছপালা হতে পারে। বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোনো পশু পাখিকেও আঘাত করা ঠিক না। কোনো পশু পাখিও বিপদে পড়লে, কোনো ক্ষতিগ্রস্ত হলে সেখানেও মানুষ হিসাবে, আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের সেখানেও এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে, যারা মাঠে ছিলেন, এরকম কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না। এখানে আজকে দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব নয়। তবে আমি এখানেই হাল ছেড়ে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি কারণ তাদের কোনো কারণে তারা পঙ্গুত্ব বরণ করেছেন। সায়েন্স বর্তমানে অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবেন নিজের পায়ে, হুইল চেয়ারের প্রয়োজন হবে না। আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই। আজকের শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশে এরকম বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করে। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলে যাচ্ছে পরের প্রসঙ্গে। বরিশালে যাত্রী সংকটে ধস নেমেছে লঞ্চ ব্যবসায়ী। বরিশাল ঢাকা নৌ রুটে পারাপারের জন্য লঞ্চের সংখ্যা 10টি থেকে নেমেছে 2টিতে। এ অবস্থায় লঞ্চ মালিকদের কেউ কেউ যাত্রী পরিবহনের পাশাপাশি লঞ্চগুলোকে প্রমোত্তরী হিসাবে ব্যবহারের চিন্তা করছেন। বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ বলছে যাত্রীদের লঞ্চমুখী করতে চেষ্টা চলছে। একসময় যাত্রীর চাপ সামাল দেয়া কঠিন ছিল বরিশাল ঢাকা রুটের লঞ্চগুলোতে। এ রুটে প্রতিদিন চলত 10টি লঞ্চ। 1000 কোটি টাকার এই পরিবহন খাতে এখন ধস নেমেছে। পদ্মা সেতু চালুর পর যাত্রী সংকটে ধুঁকছে লঞ্চগুলো। লোকসানে পড়ে এখন দিনে চলাচল করে মাত্র 2টি লঞ্চ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আগে দেখা গেছে ঢাকা থেকে 6টা-7টা লঞ্চ ভরে আসতো, এখন আমরা সপ্তাহে ট্রিপ পাই একটা। যাত্রী সার্ভিসটা হলো আমাদের মূল লক্ষ্য ছিল এবং এই সেবার পিছনে হয়তোবা বিজনেস, কিন্তু এখন যাত্রী সংকটের কারণে ব্যবসাটার মোড় অন্যদিকে ঘুরে গেছে। ব্যবসায় টিকতে না পেরে অনেক ব্যবসায়ী কৌশল পাল্টানোর চিন্তা করছেন। যাত্রী পারাপারের পাশাপাশি প্রমোত্তরী হিসেবে লঞ্চ ব্যবহারের কথা ভাবছেন তারা। এই লঞ্চ ব্যবসাটাকে এখনও ধরে রাখা সম্ভব। শুধু লঞ্চ আমরা ঢাকা গেলাম না, আমরা বিভিন্ন ক্রুজের ব্যবস্থা করলাম। এই লঞ্চ থেকে সুন্দরবনের ট্রিপের ব্যবস্থা করলাম, কুয়াকাটা যাওয়ার ব্যবস্থা করলাম। যাত্রীদের লঞ্চমুখী করার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে বরিশাল নৌবন্দর কর্তৃপক্ষ। 3 ভাগের 1 ভাগে আসছে, অর্থাৎ যদি মনে করেন যে 100 টাকা ইনকাম হতো সেখানে এখন 33 টাকা হচ্ছে, অর্থাৎ 66 টাকাই মানে পূর্বের তুলনায় এখন রাজস্ব কমে গেছে। গত 20 বছরে বরিশাল ঢাকা নৌ রুটে 26টি বিলাসবহুল লঞ্চ নামানো হয়, যার বেশিরভাগ এখন বসিয়ে রাখা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুতা ও রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটে হারিয়ে যেতে বসেছে দোহারের ঐতিহ্যবাহী জয়পাড়ার লুঙ্গি। চাহিদার সাথে যোগানের হিসাব মেলাতে না পেরে অনেকেই চলে গেছেন অন্য পেশায়। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ীদের। তাঁত যন্ত্রের এমন শব্দে একসময় মুখরিত থাকত ঢাকার দোহারের জয়পাড়া ও রায়পাড়া সহ বিভিন্ন এলাকা। কারিগরদের হাতেই তৈরি হতো ঐতিহ্যবাহী জয়পাড়া লুঙ্গি, যার সুনাম ছড়িয়ে যায় দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও।
তবে আগের সেই জৌলুস নেই তাঁত পল্লীতে। আধুনিকতার ছোঁয়া, সুতা রঙের মূল্য বৃদ্ধি এবং শ্রমিক সংকটের কারণে বিলুপ্তির পথে এই শিল্প। বর্তমান দ্রব্যমূল্যের দাম যেভাবে বাড়তেছে, এই কাজটা করে আমরা পোষায় না। যেভাবে সুতার দাম, যেভাবে জিনিসের দাম, তাতে আমরা বাজারে আমরা সবকিছু আমরা হিমশিম খাইয়ে যাইতাছি। আগ্রহ থাকলেও দাম বেশি হওয়ায় লুঙ্গি কিনতে পারছেন না ক্রেতারা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আর্থিক সচ্ছলতা আনতে পেশাও বদলেছে অনেকে। আমাদের কাছে তো ওরকম টাকা থাকে না, কারণ আগের থেকে সবকিছুই হাটে গেছি, সবকিছুর দাম বেশি। এখন আমরা খুঁজি যে একটু কম দামে কোনটা পাওয়া যায়। সংসারটা নির্ভর করে না টাকার যে লাভ অংশ হয়, এই কারণে বিলীন হয়ে যেতে চাচ্ছে। ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখতে বিদেশ থেকে করমুক্ত সুতা ও রং আমদানির দাবি তাঁতি সংগঠনের নেতাদের। তাঁতিদের সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসনও। র মেটেরিয়ালস রং যেটা বলি আমরা আর কি, ওইটা আনা সম্ভব যদি গভর্নমেন্ট এই সুযোগ করে দেন আমাদেরকে, তাহলে হয়তো এই তাঁতি পরিবার আবার একটু মানে ঘুরে দাঁড়াবে। দোহারের ক্ষেত্রে মৃৎশিল্প বলেন, পরবর্তীতে তাঁত শিল্প বলেন, হ্যাঁ, তাঁত শিল্পের মধ্যে যে লুঙ্গি এখানে তৈরি হয়ে থাকে, এই শিল্পগুলোকে বাঁচিয়ে রাখলে আসলে এগুলো আমাদের হেরিটেজের অংশ বলে আমি মনে করি, এবং আমাদের এখানে আবেগ, অনুভূতি, এই জিনিসগুলোও আসলে জড়িত। একসময় দোহারের প্রায় ২৫০০ পরিবার তাঁত শিল্পের সাথে জড়িত ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০০০ পরিবারে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।